ইনকাম ট্যাক্স ট্রেনিং A to Z এর পার্ট 7-এ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইনায়েম আহমদ। আজকে আমরা বেসিক্যালি ক্যাপিটাল গেইনের যে ট্যাক্স হার আছে, ট্যাক্স রেট আছে, সেটি নিয়ে আপনাদের সামনে কিছুটা আলোকপাত করব। তো প্রথমেই আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে ক্যাপিটাল গেইন জিনিসটা কী। তো এটার নামের মধ্যেই মূলত সংজ্ঞাটা নিহিত আছে। সেটা হচ্ছে ক্যাপিটাল মানে মূলধন, গেইন মানে লাভ, অর্থাৎ মূলধনী লাভ। আরও সহজ করে বললে মূলধন বিক্রি করলে যে লভ্যাংশটা আসে সেটি হচ্ছে ক্যাপিটাল গেইন। তো এখানে একটু সুবিধার্থে সংজ্ঞা দিয়ে রাখা হয়েছে, যদি আপনারা একটু খেয়াল করেন। ক্যাপিটাল গেইন হচ্ছে সেই লাভ বা যা কোনো ক্যাপিটাল অ্যাসেট বা মূলধনী সম্পদ বিক্রি করে পাওয়া যায়, অর্থাৎ যেখানে বিক্রয়ের মূল্য বিনিয়োগ করা ক্রয়ের মূল্যের চেয়ে বেশি হয়। অর্থাৎ আপনি আপনার ক্যাপিটাল যে দামে ক্রয় করেছেন সেটার থেকে বিক্রয়ের যে মূল্য যতটুকু বেশি, অর্থাৎ যদি 10 টাকায় ক্রয় করে 15 টাকায় বিক্রি করে থাকেন, সেক্ষেত্রে 5 টাকা এখানে ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন দেখা যায় মূলধনী সম্পদ অথবা পণ্যে। এছাড়া মিউচুয়াল ফান্ড, বন্ড এবং ব্যবসায় ক্যাপিটাল গেইন হতে পারে। তো মূলত ট্যাক্সের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির শেয়ার আর হচ্ছে জমি বা স্থায়ী কোনো সম্পদ, এগুলো বিক্রির ক্ষেত্রে ক্যাপিটাল গেইনের আলাপটা খুব বেশি আসে। বিশেষত জমি বিক্রির আলাপটা বেশি আসে, অর্থাৎ একজন ব্যক্তি ধরুন যে ঢাকা শহরে 10 লাখ টাকা দিয়ে একটা জমি কিনেছে আজ থেকে 30 বছর আগে, এখন এসে সেটা হয়তো দাম বেড়ে প্রায় 1 কোটি হয়ে গেছে। এক্ষেত্রে তার 90 লক্ষ টাকা হচ্ছে ক্যাপিটাল গেইন। এই 90 লক্ষ টাকার উপরে তার নির্দিষ্ট হারে ট্যাক্স পরিশোধ করতে হবে। এটাই হচ্ছে ক্যাপিটাল গেইনের মূল কথা। তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি ব্যক্তি করদাতার ক্ষেত্রে ক্যাপিটাল গেইন, অর্থাৎ দুটি ক্ষেত্রে আমরা নর্মালি ট্যাক্সের যে এসএসসি যারা আছে সেক্ষেত্রে দুটি ভাগ প্রধানত আমরা করতে পারি। একটি হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স এসএসসি, অর্থাৎ একক বা ব্যক্তি সত্তা যারা ট্যাক্স পরিশোধ করবে। আরেকটি হচ্ছে কোম্পানি, অর্থাৎ কোম্পানির হিসাব অনুসারে কোম্পানি হিসাবে যারা ট্যাক্স পরিশোধ করবে। তো ব্যক্তি করদাতার ক্ষেত্রে ক্যাপিটাল গেইনের নর্মালি যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে 5 বছরের আগে হলে স্ল্যাবের সাথে হিসাব করে ট্যাক্স পরিশোধ করতে হবে। অর্থাৎ ধরুন একটি জমি আপনি ক্রয় করেছেন 10 লক্ষ টাকায়। তো 10 লক্ষ টাকার এটা 1 বছর পরেই আপনি এটা 11 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছেন। সেক্ষেত্রে আপনার ক্যাপিটাল গেইন হয়েছে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা আপনি যেটা করবেন যে আপনার যে স্ল্যাব অনুসারে নর্মালি যে ব্যক্তি হিসাবে যে ট্যাক্স পরিশোধ করে থাকেন, অর্থাৎ 3 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, এরপরের 1 লক্ষ টাকায় 5%। তো এইভাবে তো আপনার ধরুন এমনিতে ইনকাম আছে 3 লক্ষ টাকা, আর এখানে ক্যাপিটাল গেইন হয়েছে 1 লক্ষ টাকা। তো তাহলে আপনার টোটাল ইনকাম হলো 4 লক্ষ টাকা। তো 4 লক্ষ টাকার উপরে সেক্ষেত্রে 1 লক্ষ, অর্থাৎ 3 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি, আর বাড়তি 1 লক্ষ টাকার উপরে আপনি 5% হারে ট্যাক্স পরিশোধ করে দেবেন। এরপরে দ্বিতীয় যে কথাটি বলা হচ্ছে 5 বছরের পরে হলে স্ল্যাব অথবা 15%-এর মধ্যে যেটি কম সে অনুসারে ট্যাক্স প্রদান করতে হবে। এখন একই কথা আসলো, ধরেন আপনি 10 লক্ষ টাকায় একটা জমি ক্রয় করেছেন এবং 5 বছর পর সেটি আপনি ধরুন যে 5 বছর পরে সেটি 10 লক্ষ, তো অন্তপক্ষে 50 লক্ষ টাকা হয়ে গেছে সেটা। তো সেক্ষেত্রে আপনার মানে ক্যাপিটাল গেইন হচ্ছে 40 লক্ষ টাকা। এখন 40 লক্ষ টাকার হিসাবটা যদি আপনি খেয়াল করেন যে আমাদের যে স্ল্যাব আছে সেখানে 16 লক্ষ টাকার উপরে গেলে সেক্ষেত্রে সেখানে ট্যাক্স প্রদান করতে হয় 25% হারে। তো ওদিকে স্ল্যাব অনুসারে হিসাব করলে এটা অবশ্যই আপনার এমনিতে আয় আছে 3 লক্ষ টাকা, আর এখানে ক্যাপিটাল গেইনের আয় আছে ধরুন যে 40 লক্ষ টাকা। তাহলে আপনার ওই অর্থ বছরে আপনার টোটাল আয় 43 লক্ষ টাকা। সেক্ষেত্রে আপনার পার্সেন্ট হবে স্ল্যাব অনুসারে 25% ট্যাক্সের। আচ্ছা, আর এদিকে যদি ক্যাপিটাল গেইনের নর্মাল যে হিসাব 15%-এর হিসাব, সেই হিসাব করলে এখানে থাকে 15%। তাহলে 15% বেশি নাকি 25% বেশি? নিশ্চয়ই 15%
কম এবং 25% বেশি, এবং এখানে বলা হচ্ছে যেটি কম সে অনুসারে ট্যাক্স প্রদান করতে হবে। সেক্ষেত্রে আপনার 15%, অর্থাৎ ক্যাপিটাল গেইন যেটা হবে তার 15%, অর্থাৎ 40 লক্ষ টাকার 15% আপনাকে ট্যাক্স পরিশোধ করে দিতে হবে। তো এক কথায় দেখা গেল যে 5 বছরের আগে হলে নর্মালি স্ল্যাব অনুসারে দিয়ে দিতে হবে, আর 5 বছরের পরে হলে স্ল্যাব অথবা 15% এর মধ্যে যেটি কম সে অনুসারে ট্যাক্স পরিশোধ করতে হবে। এটা গেল ব্যক্তি করদাতার ক্ষেত্রে। এরপরে যদি আসুন কোম্পানির ক্ষেত্রে, সংশ্লিষ্ট ক্ষেত্রে দুইভাবে ক্যাপিটাল গেইন হতে পারে, অর্থাৎ কোম্পানির সাথে সংশ্লিষ্ট দুইটি উপায় আছে ক্যাপিটাল গেইনের। একটা হচ্ছে যে শেয়ার, অর্থাৎ প্রত্যেকটা কোম্পানির যে শেয়ার থাকে সেই শেয়ার বিক্রয়ের উপরে যদি কোনো লাভ হয় সেক্ষেত্রে ক্যাপিটাল গেইন হতে পারে। আর শেয়ার ব্যতীত অন্যান্য যে সম্পদ আছে, যেমন তার জমি জমা থাকতে পারে, তার ধরেন কোনো ভবন থাকতে পারে, স্থাপনা থাকতে পারে, সেটার উপরেও ক্যাপিটাল গেইন হতে পারে, এবং দুইটার ক্ষেত্রে ক্যালকুলেশনটা কিছুটা ভিন্ন হয়ে থাকে। তো শেয়ার বিক্রির ক্ষেত্রে ক্যাপিটাল গেইনের যে হিসাবটা সেটা যদি আমরা দেখি, এখানে ছক করে কি মানে এখানে বর্ণনাটা দেওয়া আছে এবং এখানে ট্যাক্সের হারটা দেওয়া আছে। আবাসিক কোম্পানি ও ফার্মের ক্ষেত্রে 10%, অর্থাৎ এখানে আবাসিক কোম্পানি অর্থাৎ দুটি শেয়ারের মালিক দুই ধরনের এসিসি হতে পারে। একটা হতে পারে যে কোম্পানি নিজেই শেয়ারের মালিক, আর আরেকটা হতে পারে যে ব্যক্তি যারা শেয়ার কিনে থাকে, শেয়ার হোল্ডার আর কি। তো কোম্পানি কিভাবে শেয়ারের মালিক হয়ে থাকে, আপনারা হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি সম্পর্কে একটা ধারণা থাকতে পারে। ধরুন যে বাংলাদেশের একটি কোম্পানি আকিজ, তো আকিজ সে নিজে একটা হচ্ছে কোম্পানি, আবার সে অন্যান্য অনেক ছোট ছোট কোম্পানির শেয়ার নিজে কিনতে পারে বা শেয়ার তার আছে নিশ্চিত। তো এক্ষেত্রে আকিজ হচ্ছে হোল্ডিং কোম্পানি, এবং যে কোম্পানিগুলোর বড় একটা অংশ শেয়ার তিনি কিনে নিয়েছেন সেগুলো হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। তো ওই কোম্পানির, অর্থাৎ যে কোম্পানিগুলোর শেয়ার তিনি কিনে নিয়েছেন, ওই সকল কোম্পানির শেয়ারের বিক্রির অ্যাগেনিস্টে যদি তার কোনো মুনাফা হয়ে থাকে, লাভ হয়ে থাকে, সেটা হবে কোম্পানির মুনাফা। তো এই ধরনের কোম্পানি বা ফার্মের ক্ষেত্রে, ফার্ম যদি কোনো মুনাফা অর্জন করে থাকে তার শেয়ার বিক্রির মাধ্যমে, তাহলে সে তার উপরে 10% ট্যাক্স পরিশোধ করবে। অনাবাসিক শেয়ার হোল্ডারের ক্ষেত্রে, অর্থাৎ কোনো শেয়ার হোল্ডার কিন্তু তিনি যদি বাংলাদেশের বাইরে হন, অর্থাৎ অনাবাসী হন, সেক্ষেত্রে তিনি 15% হারে ট্যাক্স পরিশোধ করবে। স্পন্সর্ড শেয়ার হোল্ডার এবং শেয়ার হোল্ডার ডিরেক্টর, অর্থাৎ একটা কোম্পানির একেবারে উদ্যোক্তা পর্যায়ে যারা আছে এবং পরিচালনা পর্যায়ে যারা আছে, তারা যদি কোনো শেয়ার বিক্রি করার মধ্য দিয়ে কোনো মুনাফা অর্জন করে থাকে, সেক্ষেত্রে তারা 5% হারে ট্যাক্স পরিশোধ করবে। যদি কোনো আবাসিক ব্যক্তি একাই কোনো কোম্পানির অন্তপক্ষে 10% শেয়ার হোল্ড করে থাকে, সেক্ষেত্রে তিনি 5% ট্যাক্স পরিশোধ করবেন। অর্থাৎ ধরেন আপনি কোনো একটি পাবলিক ট্রেডেড কোম্পানির একাই আপনি 10%, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ শেয়ারের মালিক আপনি নিজেই একাই, সেক্ষেত্রে যদি আপনি কোনো শেয়ার বিক্রি করেন এবং ক্যাপিটাল গেইন হয়, সেক্ষেত্রে 5% ক্যাপিটাল গেইনের ট্যাক্স আপনার পরিশোধ করতে হবে। তো এর সর্বশেষ যেটা আছে এখানে স্পন্সর শেয়ার হোল্ডার ডিরেক্টর, এবং যদি একাই আপনার 10% শেয়ারের মালিক না হন, সেক্ষেত্রে আপনি সাধারণ শেয়ার হোল্ডার হিসেবে আবির্ভূত হবেন, এবং আপনার প্রতিষ্ঠান যদি পাবলিকলি, অবশ্যই এই যে আলাপটা করা হচ্ছে এটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, এবং আপনার কোম্পানি যদি শেয়ার বাজারে এনলিস্টেড হয়, সেক্ষেত্রে অন্যান্য সাধারণ শেয়ার হোল্ডারদের কোনো ট্যাক্স পরিশোধ করতে হবে না ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে। তো এর বাইরে রয়েছে যে অন্যান্য সম্পদ বিক্রয়ের ক্ষেত্রে ক্যাপিটাল গেইন, অর্থাৎ এতক্ষণ আমরা আলোচনা করতেছিলাম যে শেয়ার যদি বিক্রয়ের উপরে ক্যাপিটাল গেইন হয়, তো শেয়ার বাদ দিলে থাকে অন্যান্য সম্পদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে অন্যান্য আয় থেকে, অর্থাৎ অন্যান্য সম্পদ বিক্রির মাধ্যমে যে আয়, সেই আয় থেকে ক্যাপিটাল গেইনকে আলাদা করে তার উপর 15% ট্যাক্স পরিশোধ করতে হবে। অর্থাৎ খেয়াল রাখতে হবে যে একটা কোম্পানির তো সাধারণভাবেই একটা তার ইনকাম আছে, তো ক্যাপিটাল গেইনের হিসাব হচ্ছে ওই ইনকামের উপরে আলাদা ট্যাক্স পরিশোধ করতে হবে,
আর ক্যাপিটাল গেইনকে আলাদা রেখে তার উপর 15% ট্যাক্স পরিশোধ করতে হবে। অর্থাৎ আপনার কোম্পানির ধরুন এই বছরের মুনাফা দেখিয়েছেন আপনি 5 লক্ষ টাকা, আর সম্পদ কোনো মূলধনী সম্পদ বিক্রি করার মধ্য দিয়ে তার আরও 5 লক্ষ টাকা ক্যাপিটাল গেইন হয়েছে। এক্ষেত্রে ওই আপনার যে 10 লক্ষ টাকা মুনাফা হয়েছে ওটার উপরে তো কর্পোরেট যে ট্যাক্স আছে ধরুন 32.5% কিংবা 45%, যেটাই হোক না কেন ওইটা ওইভাবে পরিশোধ করতে হবে। আর ক্যাপিটাল গেইনের উপরে আলাদা করে 15%, অর্থাৎ যে ক্যাপিটাল গেইন হয়েছে শুধুমাত্র ওইটার উপরে 15% ট্যাক্স পরিশোধ করতে হবে। এরপরে রয়েছে ব্যবসায় মালিকানা পরিবর্তন কিংবা অধিগ্রহণের ক্ষেত্রে ক্যাপিটাল গেইন। খেয়াল করুন, অনেক সময় ধরুন যে কোনো অঞ্চলে একটি সরকারি প্রজেক্ট হবে, তো সরকার যেটা করে ওই অঞ্চলের যে জমি জমা কল কারখানা সব কিছু এই স্থাবর যে সম্পত্তি আছে, তো এই সম্পদ এবং সম্পত্তি ওটা সে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে অধিগ্রহণ করে ফেলে। তো এমন হতে পারে যে ওইখানে যে পরিমাণ সম্পদ রয়েছে বা ওইখানের যে জমির দাম বা যে মূল্যে আপনি জমি ক্রয় করেছিলেন, সরকার তার চেয়ে বেশি দাম আপনাকে দেওয়ার একটা পসিবিলিটি আছে। অথবা আপনার কোনো ব্যবসার মালিকানা পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে যদি ক্যাপিটাল গেইন হয়, অর্থাৎ মালিকানা পরিবর্তন কিংবা অধিগ্রহণের ক্ষেত্রে যদি কোনো ক্যাপিটাল গেইন হয়, তাহলে যে বছর হস্তান্তরিত হবে সে বছর 15% হারে ট্যাক্স পরিশোধ করতে হবে। অর্থাৎ উক্ত জমি কিংবা উক্ত মূলধনী সম্পদ আপনি যে বছর সরকার কিংবা অন্য আপনি ব্যতীত যে মালিকের কাছে আপনি হস্তান্তর করলেন, সেই মালিকের কাছে যে বছর হস্তান্তর করবেন সেই বছর 15% হারে ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স প্রদান করতে হবে। উল্লেখিত মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি বেশি হবে সেটির উপরে ক্যাপিটাল গেইন নির্ধারিত হবে। অর্থাৎ আপনি দেখালেন যে মানে মালিকানা পরিবর্তন করলেন, কিন্তু আপনি ট্যাক্স এড়ানোর জন্য দেখালেন যে 1 কাঠা জমি আপনি বিক্রি করে দিয়েছেন 10,000 টাকায়, কিন্তু বাস্তবে ওই জমির আশেপাশে বা ওই অঞ্চলে খোঁজখবর নিয়ে দেখা গেল এখানে 10,000 টাকা না, বরং এখানে সর্বনিম্ন মূল্য হচ্ছে 1 লাখ টাকা কাঠা। সেক্ষেত্রে ট্যাক্স অথরিটি যেটা করবে, আপনার 10,000 টাকার যে মূল্য এটা মানবে না, বরং সে বলবে যে এখন বাজার মূল্য 1 লক্ষ টাকা, সুতরাং এইটাই বেশি, এটার উপরে আপনার ক্যাপিটাল গেইন নির্ধারিত হবে। অর্থাৎ তখন 10,000 টাকা না হয়ে 1 লক্ষ টাকার উপরে ক্যাপিটাল গেইন ক্যালকুলেশন হবে। তো বন্ধুগণ, আজকের ক্যাপিটাল গেইনের আলোচনা ছিল এ পর্যন্তই। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সেটা কমেন্টস বক্সে জানাতে পারেন। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।